আমাদের যে দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। আমাদের বিশেষ করে যদি আমি বলি যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টিও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে, এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই দুই দল বা তিন দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি আপনারা দেখেছেন। এবং আমি তো সরকারের এই পদে আছি অল্প কিছুদিন, 33 বছর চাকরি করে রিটায়ার করেছি 11 বছর আগে। এরকমটি পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম সরার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সে ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যেই রিয়াকশনগুলি। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। ভারতীয়দের দিকে তাকান, আমি আর অন্য কোনো উদাহরণ দিতে চাই। ভারতীয়দের দিকে তাকান, তারা কীভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যান তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না বা সংগঠিত হয় না। আমাদের এখানে হয়। এটা হয়ে আসছে। এটা এখনকার বা এর আগের রেজিমের বা তার আগের রেজিমের প্রশ্ন না, এটা চিরদিন হয়ে আসছে। এটা থেকে আমাদেরকে বেরোতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয়রা যেই সুযোগ সুবিধা পাচ্ছে সমস্ত পৃথিবীতে, সেটা আমরা পাই না কেন? বা অন্তত প্রপোর্শনেটলি পাই না কেন? পাই না এই কারণে যে আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হই খুব কম। যে স্বপ্ন দেখাচ্ছেন এই স্পিকার সাহেব, সেটা তখনই সম্ভব হবে যখন আমরা স্থানীয় রাজনীতিতে জড়িত হব। আমি অল্প কিছু সময় রাষ্ট্রদূত ছিলাম শুধু দক্ষিণ আফ্রিকায়। ফর্চুনেটলি সেখানে কিন্তু যখন কোনো অতিথি গেছে ঢাকা থেকে, তখন আওয়ামী লীগ ক্ষমতায়, আমি দেখেছি যে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন একসাথে মিলে তাকে কিন্তু সম্বর্ধনা দিয়েছে, তাকে ডিনার খাইয়েছে, ইত্যাদি ইত্যাদি। এইটা একেবারেই এক্সেপশন। আমি সেটা কিন্তু পশ্চিমে, যেখানে গণতান্ত্রিক ধারা আরও অনেক বেশি শক্তিশালী হওয়ার কথা, সেখানে কিন্তু আমি এটা দেখিনি। আমি দেখেছি যে সবসময় দুই ভাগ হয়ে যায়। অথচ দক্ষিণ আফ্রিকায় এটা কিন্তু মোটামুটি, তাদের মধ্যেও কিছু সংঘাত আছে, কিন্তু অ্যাটলিস্ট মুখ দেখাদেখিটুকু আছে, এবং একসাথে হয়ে তারা অনেক কিছু করতে পারে। এই জিনিসটা আমাদেরকে করতে হবে। দ্বিতীয়, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। আমি ওদের কাউন্সিল, যে এএনসি, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের যে কাউন্সিল, সেখানে আমাকে দাওয়াত গেছেন। আমার খুব ভালো লেগেছে, 2-3 জন কাউন্সিলর ছিলেন বাংলাদেশি অরিজিনের। তার মানে তারা স্থানীয় রাজনীতিতে জড়িত হয়ে এসেছেন, এবং ওখানে কিন্তু এই বাংলাদেশের মতো ওই কেন্দ্র থেকে নির্ধারণ করে দেওয়া হয় যে কে কাউন্সিলর হয়ে আসবে। ওখানে একেবারে প্রতিটা ব্রাঞ্চে নির্বাচনের মাধ্যমে উঠে আসে যে কে ওখানে প্রতিনিধি হিসাবে যাবে, এবং তার মধ্যে বাংলাদেশি 2-3 জন ছিলেন। আমার এটা অত্যন্ত ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের রাস্তা। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, আমরা যদি ইনফ্লুয়েন্সিয়াল হতে চাই, তাহলে এটা রাস্তা। আপনি আজকে এই যে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, সেখানে তাকান, ভারতীয় কয়েকজন সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে এসে যাচ্ছেন। আমাদের এটা কতটুকু হয়? বরং পাকিস্তানিদেরকে সেটা হচ্ছে আজকাল। বাংলাদেশে তো টাওয়ার হ্যামলেটসে হয়েছে, আরও 2-1 জায়গায় হয়েছে, কিন্তু তারপরে আপনি খেয়াল করে দেখুন, আমাদের কয়েকজন এমপি আছেন, রূপা হক এসেছিলেন কয়েকদিন আগে, একসাথে আমরা একটা মিটিংও করেছি। এইটা হলো আসলে ব্র্যান্ডিংয়ের, এবং বাংলাদেশকে আপনারা শুধু ব্র্যান্ডিং মানে কি, শুধু তো ব্র্যান্ডটা সৃষ্টি করা না, সেটার অনেক বেনিফিট আছে দেশের জন্য। আপনারা যখন এই ব্র্যান্ড সৃষ্টি করেন, ভারতের যে ইমেজ, তারা কিন্তু এই ডায়াসপোরা কিন্তু সৃষ্টি করেছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানির প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন ব্যাংকের প্রধান হচ্ছেন ভারতীয়, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি তাদের তো একজন আধা ভারতীয় ভাইস প্রেসিডেন্ট ছিলেন, একজন ভারতীয় ছিলেন গভর্নর মার্কিন যুক্তরাষ্ট্রে। এগুলো হচ্ছে আসল রাস্তা ব্র্যান্ডিংয়ের। অবশ্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলেই ব্র্যান্ড অটোমেটিক্যালি উপরে ওঠে। খারাপ কাজ করলে সেটা নামে, কিন্তু তখন যদি খারাপ কাজের সংখ্যা যদি কম হয়, একটা মার্ডার হয়, সেটাতে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু একজন ভারতীয় যদি মার্ডার করে, তখন সেটা কিন্তু মুখ্য হয়ে দাঁড়ায় না, এই জন্য যে তারা আরও অনেকগুলি বড় বড় পজিশনে তারা আছেন, সেটাই তাদের ব্র্যান্ডের মূল জিনিস। আমাদের কিন্তু ছোটোখাটো একটা অপরাধ ঘটলে সেটা দেখা যায় যে খুব বেশি মানে সেখানে সেটাকে খুব বেশি করে
উপস্থাপন করা হচ্ছে, অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন সেটা কিন্তু অতটা উপস্থাপন হচ্ছে না। এখানে আরেকটা বিষয় আছে, মধ্যপ্রাচ্যের যে পত্রিকাগুলি আছে সেগুলিতে ভারতীয়রা বিরাট ভূমিকা পালন করছে, তাদের প্রচুর এমনকি এডিটোরিয়াল পলিসি এই ধরনের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করছে। আমাদের সেখানে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমাদের একটা ছোটোখাটো ঘটনা ঘটলেও, সেটাকে নেগেটিভ ঘটনা ঘটলেও সেই খবরটাই প্রাধান্য পায়, পজিটিভের প্রাধান্য পায় না। এটা ভারতের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে, কারণ তাদের লোকজন সেখানে ওই অবস্থানে পৌঁছতে পেরেছে। সবচেয়ে কম বেতনে কেন আমাদের লোকজন যায়, সেটা দোষ কিন্তু ওই লোকগুলি না, দোষগুলি আমাদের সিস্টেমে। কারণ আমরা এই যে ভাষার যে ব্যারিয়ার, এটা শুধু আরবি না, কিন্তু ইংরেজি, ইভেন মধ্যপ্রাচ্যের চাকরির জন্য আমি একবার বেশ অনেক সময় কাটিয়েছিলাম কী বলে এটাকে, ওই কাতারের যে বিজনেস লাউঞ্জ, সেখানে একই কাজ করছে দুইজন ভারতীয়, দুইজন মানুষ, একজন ভারতীয় একজন বাঙালি, এই টেবিল পরিষ্কার করা এবং জিনিসগুলিকে পৌঁছে দেওয়ার ভিতরে। একজনের বেতন হলো 350, আরেকজনের বেতন হলো 1200 রিয়াল স্থানীয়। কেন? আমি তখন জিজ্ঞেস করলাম বিষয়টা কি। ভারতীয় ভদ্রলোক, তিনি ইন্টারভিউ দিয়ে চাকরি দিয়ে, সরাসরি চাকরি দিয়ে এসেছেন, আর বাঙালি যে ভদ্রলোক ওখানে চাকরি করছেন তিনি গেছেন কোনো একজন কফিলের মাধ্যমে। কফিল তাকে ওখানে নিয়োগ দিয়েছে, কফিল সেখানে কিন্তু 1200 রিয়াল পায়, তাকে 350 রিয়াল দেয়, কারণ 350 রিয়াল চুক্তিতে তিনি গেছেন। তাই আমি বললাম যে তুমি কেন বাবা ইন্টারভিউ দিয়ে আসলে না? তখন তার মুখটা একটু কালো হয়ে গেল যে ইন্টারভিউটা তো ইংরেজিতে হয়েছে, আমি তো ইংরেজি জানি। কত বড় তফাৎ আপনি খেয়াল করে দেন। এখন এটার দায় তো আমাদের। আমরা গত 30 বছরে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছি যে আমাদের লোকজন বাইরে যায় শুধু ওই কায়িক শ্রম দেওয়ার জন্য, আর কোনো ভালো কাজের জন্য তাদেরকে নেওয়া হয় না, একেবারেই নেওয়া হয় না। তা না, হোটেলের ফ্রন্ট অফিসে আমি বাঙালিকে পেয়েছি, তার কিন্তু খরচ হয়েছে জাস্ট 30,000 টাকা, শুধু এয়ার ফেয়ার দিয়ে যেতে হয়েছে, আর কিচ্ছু করতে আসে, কারণ সে ইন্টারভিউ দিয়ে গেছে এবং সে ইংরেজি বলতে পারে, তাকে ফ্রন্ট অফিসে তাকে দিয়ে এমন বিরাট কিছু না, জাস্ট একজন গ্র্যাজুয়েট।